সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডাকসু নির্বাচন উপলক্ষে দি নিউজ পোর্টালের নিয়মিত আয়োজন ভয়েস অফ ডাকসুতে আপনাদের স্বাগতম। আজকে আমাদের সাথে যুক্ত আছেন বিনির্মাণ পরিষদের জিএস পদপ্রার্থী আরমানুল হক। ভাই আসসালামু আলাইকুম, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম। ওয়ালাইকুম আসসালাম, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য। আমাদের সর্বপ্রথম প্রশ্ন বা এই প্রশ্নটা আপনি হয়তো শুনে থাকবেন যে আপনাদের প্যানেল থেকে আসলে কোনো ভিপি বা এজিএস পদপ্রার্থী নেই কেন? ভিপি বা জিএস পদপ্রার্থী নেই কেন, এটা বিভিন্ন আমি ছাত্র ফেডারেশনের সাথে যুক্ত এখন। সো সেই জায়গা থেকে আমরা আসলে আলাদা করে কোনো সংগঠনের সাথে প্যানেলে আমরা যাই নাই, কারণ প্যানেল মিনস ওয়ান কাইন্ড জোট। সো আমরা নতুন করে কোনো জোটে আমরা যেতে চাচ্ছি না। আমরা 18 সাল থেকে বলতে গেলে জোটের বাইরে। আমরা 19 সালেও আলাদাই ইলেকশন করেছিলাম, 19 সালে ডাকসু নির্বাচনে আমি নিজেও একজন প্রার্থী ছিলাম। এর বাইরে আমরা 23 সালে একটা জোটে ছিলাম, সেই জোটের নাম ফেসিবাদ বিরোধী ছাত্র ঐক্য। ফেসিবাদ পতনের জন্য আমাদের ওই জোটটা করা এবং ছাত্রদল আমাদের মানে গুরুত্বপূর্ণ একটা সংগঠন হিসেবে ওখানে ছিল। কিন্তু এই মুহূর্তে ফেসিবাদ মুক্ত বাংলাদেশে ছাত্রদলের সাথে আলাদা করে জোটে যাওয়া, আলাদা করে প্যানেলে বা জোটে যাওয়া, সেটা আসলে কতটুকু যৌক্তিক আমরা সেটা আবার দ্বিতীয়বার ভেবে দেখেছি। সো আমরা ভাবলাম ঠিক আছে, আমরা একটা আংশিক প্যানেল দিই, আমরা আংশিক প্যানেলই দিচ্ছি। আমরা ছোট একটা প্যানেল দিলাম, এই আংশিক প্যানেল থেকে আমরা আছি। ফলে আমি যেহেতু সিনিয়র, আমি এজিএসে আছি। বিপিজিএস আমরা আমাদের স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা দিই নাই। সো আমরা জিতে আসার জন্য আমরা এজিএসে দিয়েছি। আপনারা যদি জয়লাভ করেন তাহলে কি আপনাদের যে আংশিক প্যানেল, কোনো পূর্ণাঙ্গ প্যানেল যারা জয়ী হবে তাদের সাথে যুক্ত হবে কিনা? জয়ী যদি হই তাহলে তো আমি তো সরাসরি ডাকসুর যে বডি, ওই বডিতে আমি অংশগ্রহণ করলাম। সো সেই জায়গা থেকে ওখানে মানে শিবিরের বিপিও যদি হয় বা ছাত্রদলের বিপিও যদি হয় বা উমামা ফাতেমা যদি হয়, তাহলে তার সাথেই তো আমাকে কাজ করতে হবে, যেই হন তার সাথে আমাকে কাজ করতে হবে। যে আপনাদের প্যানেলে সম্ভবত উমামা ফাতেমা ভিপি পদে যোগ দিতে পারে। না, এটা তো বিষয়টা হচ্ছে আপনার প্রথমত ইলেকশন তো হবে, মানে উমামার প্যানেলে আপনি যদি দেখেন ভিপি জিএস এজিএস 3টা পোস্ট আছে। এখন এজিএস তো আমিও, তো সেই জায়গা থেকে উমামার সাথে আলাদা করে মানে তার প্যানেলেও তো আমার বিরুদ্ধে আছে। সো এখন আমি যদি জিতে গেলে যার সাথে আমাকে কাজ করতে হয় তার সাথে তো আমাকে কাজ করতে হবে। যে কোনো দলের ভিপি যদি হয়ে থাকেন তার সাথে আমাকে কাজ করতে হবে। তো জেতার পরে আসলে কে কোন দলের সেটা তো বিষয় না। এমন হতে পারে জেতার পরে হয়তো আমাকে আমার দল থেকে পদত্যাগ করতে হতে পারে, এরকম একটা আলাপ শোনা যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনে যারা বিজয়ী হবেন তাদেরকে নিজের দল ত্যাগ করতে হবে, শিক্ষার্থীদের এই ধরনের একটা আলাপ আছে। তো সেটা যদি হয়ে থাকে আমাকে আমার দল ত্যাগ করতে হবে। এখানে যে কারোর সাথে আমাকে কাজ করতে হবে, বিপি জিএস এজিএস যে দলেরই হোক না কেন, আমি যদি থাকি তাহলে আমি সবার সাথে আমি কাজ করব। ইসলামী ছাত্র শিবির মনোনীত প্যানেল থেকে SM ফরহাদের মনোনয়ন প্রার্থিতা নিয়ে আসলে অনেক সময় অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন সবাই হচ্ছে, এই বিষয়ে আপনার মতামতটা একটু বলবেন। SM ফরহাদের প্রার্থিতা নিয়ে আসলে এক ধরনের রিট আমরা দেখতে পেয়েছি, চ্যালেঞ্জ দেখতে পেয়েছি। আসলে SM ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, এটা আমরা বেশ আগে থেকে শুনে আসতেছি। আমি নিজেও আবার তার হলে ছিলাম, একসাথেই আমরা প্রথম বর্ষে হলে ছিলাম। তো সে পোস্ট নিচ্ছে এই ধরনের আমরা আলাপ দেখতে পাচ্ছি 5ই আগস্ট পরবর্তী সময় থেকে। সো এখন এটা যদি হয়ে থাকে তাহলে সেটা রিটের মাধ্যমে সেটা বের হয়ে আসতো, কিন্তু আমরা দেখতে পেয়েছি তার প্রার্থিতা বাতিল হয় নাই। সম্ভবত তাইলে সে ছাত্রলীগের সাথে যুক্ত ছিল না, সেটাই আমরা ধরতে পারি। বাকি 28 জনের প্রার্থিতা বাতিল হলো, এটার মাধ্যমে আবার হাইকোর্ট থেকে আবার স্থগিতাদেশ আসলো। প্রার্থিতা নিয়ে রিট, কিন্তু আবার স্থগিতাদেশ আসলো। সো ফলে আমরা একটা খুব মানে আমরা দেখতে পাচ্ছি বেশ ষড়যন্ত্র হচ্ছে এটা নিয়ে, ডাকসু নির্বাচন নিয়ে। তো আমরা ইতিপূর্বেও দেখেছি ডাকসু নির্বাচন আসলে সরকারগুলো দিতে চায় না, কারণ ডাকসু নিপীড়নের ভয়েস হয়ে ওঠে, ডাকসু সকল ধরনের স্বৈরাচারের প্রতিরোধক হয়ে ওঠে। সো সেই জায়গা থেকে ডাকসুকে আসলে সবাই ভয় পায়। সো এই ছোট্ট একটা ইস্যুকে ধরে কীভাবে ডাকসুকে বন্ধ করা যায় সেটার চেষ্টা চলে যাচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি আবার ডাকসু ঠিক সময় হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি, সেটা খুবই সুখকর একটা বিষয়। আবার আরেকদিকে দেখতে পাচ্ছি ডাকসু নির্বাচন হচ্ছে কিন্তু প্রার্থীরা ভোটাররা যেন কম আসে সেই ধরনের একটা আলাপ চলতেছে, যেমন ক্যাম্পাস অফ করে দেওয়া। অলরেডি নারীদের হলে প্রায় 1/3 নারীরা মানে হল ছেড়ে দিচ্ছেন, সেটা আমরা শুনতে পাচ্ছি। অর্থাৎ নন পলিটিক্যালদের ভোট থাকবে কিন্তু নন পলিটিক্যালদের ভোট থাকবে না, ভোটাররা থাকবে না। সো সেই জায়গা থেকে আমরা যারা প্রার্থী আছি তারা আসলে কিভাবে আমরা আমাদের মানে ভোট পাবো সেটা নিয়ে আমরা বেশ সন্দিহান। কারণ যাদের ফিক্সড ভোট আছে তাদের ফিক্সড ভোট আছে, যারা হচ্ছে সাধারণ শিক্ষার্থী তাদের ভোট যেন এখানে কম কাস্টিং হয়, সেটার জন্য এক ধরনের চেষ্টা করা হচ্ছে প্রশাসনিকভাবে এবং বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। ফলে আমরা বেশ সন্দিহান এখানে মানে 60, 70, 80% ভোট কাস্ট হবে কিনা।
বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়ন বা নারীর প্রতি যে বিদ্বেষমূলক আচরণ এই বিষয়ে আসলে কি বলতে চাচ্ছেন, কি বলেন? দেখেন, সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের পক্ষ থেকে এটা হচ্ছে, যেখানে সরাসরি ভিসি প্রক্টর স্যাররা আছেন। সো সে জায়গা থেকে মানে এই ঢাকা ইউনিভার্সিটি নারীদের উপরে অনেক সময় আমরা যে অভিযোগগুলো আসলে শুনেছি যে সাইবার বুলিং এর শিকারও হচ্ছেন অনেক পদপ্রার্থী বলেন বা সাধারণ শিক্ষার্থীরা বলেন, এই বিষয়ে বা টোটাল জিনিসটা নিয়ে আসলে আপনার মতামত? হ্যাঁ, মানে সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। এখন সেটা ঢাকা ইউনিভার্সিটি প্রশাসন যেভাবে নীরব আছে, আমাদেরও একজন প্রার্থী সে এরকম সাইবার বুলিংয়ের শিকার হয়েছে। সরাসরি আমরা অভিযোগ দিয়েছি, প্রায় 15 দিন হয়ে গেল, কোনো ধরনের কোনো তদন্ত কমিটি আমরা দেখতে পেলাম না, কোনো রিপোর্ট প্রকাশ হতে দেখলাম না। সো এইটাই চলতেছে। তার মানে আপনি যখন চুপ থাকতেছেন তাহলে তো এটা ঢাকা ইউনিভার্সিটি স্পন্সর্ড সাইবার বুলিং বলা যায় এটাকে। মানে আপনার ঢাকা ইউনিভার্সিটি সরাসরি চাচ্ছে এইভাবে সাইবার বুলিং বা প্রপাগান্ডা ছড়িয়ে আসলে প্রার্থীদেরকে সরাতে, বাঁধাগুলো কাঁটাগুলো যেন সরানো হয়, সেটা ঢাকা ইউনিভার্সিটি প্রশাসনিক স্বয়ং চাচ্ছে। এটাই আমরা ধরে নিতে পারি। সর্বশেষ প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ডাকসু নির্বাচনে আপনাকে বা আপনার প্যানেলকেই কেন ভোট দিবে এই বিষয়টা? দেখেন, আমি ব্যক্তিগতভাবে 18 সালের জানুয়ারি থেকেই আমি মানে রাজপথে আছি। আমি প্রথম বর্ষ থেকে বৈধ সিট নিয়ে দীর্ঘ সংগ্রাম করেছি। একদম একা বা 2-3 নিয়ে আমি রাজপথে ছিলাম আওয়ামী লীগের আমলে, খুব ভয়াল পরিস্থিতিতে। ফলে এটা একটা আমার কমিটমেন্ট, আমার যে লড়াই সেটা আমার কমিটমেন্টটা প্রকাশ করবে শিক্ষার্থীদের মধ্যে। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এই প্রার্থী, এই জিএস প্রার্থী, তিনি দীর্ঘ সময় ধরে আছেন। তো সেই জায়গা থেকে ওনাকে বিশ্বাস করা যায়। ফলে আমি মনে করি শিক্ষার্থীরা আমাকে বেছে নেবেন, আমি এটা প্রত্যাশা রাখি। যদি শিক্ষার্থীরা ভেবে দেখেন, যদি চিন্তা করেন, তো এর বাইরে আমার বাকি যে প্রার্থীরা আছেন তারাও বেশ যোগ্য। বেশ সীমা আক্তার আছেন, তিনি জুলাই গণঅভ্যুত্থানে একজন নারীকে আমরা দেখতে পেয়েছি শুরু থেকে, এবং সেই নারী হচ্ছেন সীমা আক্তার, দিনের পর দিন রাজপথে ছিল। সো সেই জায়গা থেকে আমাদের বাকি প্রার্থীরাও বেশ যোগ্য। আশা করি আমাদের মতো যারা অ্যাক্টিভিস্ট আছেন, খুব লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ক্যাম্পাস অতিবাহিত করেছেন, তাদেরকে কমিটেড বলে শিক্ষার্থীরা মনে করবে এবং বিজয় করবে বলে আমার কাছে মনে হয়। সর্বশেষ ভোটারদের উদ্দেশ্য করে আপনি 1 মিনিটে যদি কিছু বলতে চান। আমি আরমানুল হক, আমি এজিএস পদপ্রার্থী, ডাকসু নির্বাচন 2025-এর। আমি দীর্ঘ সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য লড়াই করে যাচ্ছি 2018 সালের জানুয়ারি থেকে। আমি সর্বপ্রথম ডাকসু আন্দোলন দিয়ে আমার অ্যাক্টিভিজমের যাত্রা শুরু। এরপরে আমি প্রথম বর্ষ থেকে বৈধ সিট নিয়ে দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছি। আমি যদি নির্বাচিত হই, প্রথম বর্ষ থেকে বৈধ সিট আমি নিশ্চিত করব। আমি প্রত্যাশা রাখি আপনারা আমার যে হাটে ঘাটে মাঠে রাজপথে লড়াই, সেটা বিচার করবেন। আমি বিজয় হওয়ার পরে কি করব সেটার কমিটমেন্ট হিসেবে এটাকে বিচার করবেন। আমি জিতলে আমি আপনাদের এই যে সিট সংকট, আবাসন সংকট, সেটা সমাধান করব, এবং যত ধরনের সমস্যা আছে আমি সমাধান করার চেষ্টা করব, যেহেতু এত বছর ধরে আমি রাজপথে ছিলাম। আর সবাইকে ধন্যবাদ। আমার ব্যালট নাম্বার 3, আমি আরমানুল হক, এজিএস পদপ্রার্থী, ডাকসু নির্বাচন 2025। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সেই পর্যন্ত দি নিউজ পোর্টালের সাথেই থাকবেন। ধন্যবাদ।